বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসেন্ট্রিক্যালি লোডেড কলাম। এর আগে যে দুটো কলাম নিয়ে আমার ডিসকাশন ছিল সে দুটো ছিল অ্যাক্সিয়ালি লোডেড এবং লোডটা ছিল আমার কলামের অ্যাক্সিস বরাবর। তো এটা ইমিট করে আমার একটা কলাম আছে সিলিন্ড্রিক্যাল কলাম শেপের। সো এটা হচ্ছে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস আমরা ধরতে পারি, যেটাকে আমরা এইটা হচ্ছে সেন্ট্রয়েড ধরতে পারি। তো আমাদের আগের যে ডিসকাশন ছিল সেখানে আমাদের যে লোডটা সেটা অলওয়েজ এই লাইন বরাবর হবে, অর্থাৎ এক্সিস বরাবর থাকবে। এক্সিসের সাথে কোনো অ্যাঙ্গেলও করবে না বা এক্সিস থেকে কোনো ডিস্টেন্সও থাকবে না, সরাসরি এক্সিস বরাবর থাকবে। সেক্ষেত্রে আমরা দুই ধরনের কলামের অ্যানালাইসিস করছিলাম। একটা হচ্ছে ইউলার কলাম আর আরেকটা ছিল আমাদের ইন্টারমিডিয়েট কলাম। আজকে আমরা আলোচনা করব যদি আমাদের লোডটা এই কলামের এক্সিস বরাবর না থাকে, অর্থাৎ কলামে লোড লাইনটা যদি এক্সিসের সাথে একটা ফাইনাইট ডিস্টেন্সে থাকে থ্রু আউট দ্য কলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যানালাইসিসটা কীরকম হবে সেটাই আমরা আলোচনা করব ইসেন্ট্রিক্যালি লোডেড কলামে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাজ ইউজুয়াল আমাদের একটা কলাম আছে। আমাদের একটা কলাম, এখানে আমরা ক্রস সেকশনটা দেখাইনি। এখানে ক্রস সেকশনটা আমাদের সার্কুলারও হতে পারে রেক্টেঙ্গেল, হতে পারে স্কোয়ার, সেটা আমাদের বিষয় না। আমাদের বিষয়টা হচ্ছে এখানে আমরা একটা লোড অ্যাপ্লাই করছি, আমরা আগেই যার থেকেই জানি যে আমাদের কলাম হচ্ছে একটা কম্প্রেসিভ মেম্বার। এখানে অলওয়েজ কম্প্রেশন দেওয়া হবে, অর্থাৎ স্ট্রেসটা অলওয়েজ নেগেটিভ হবে। আমাদের এই কলামের লোড লাইনটা হচ্ছে এই যে লাল কালারের লাইন দিয়ে আমরা হচ্ছে মার্ক করছি, আর আমাদের যে সেন্ট্রয়েডাল এক্সিস আছে সেটা হচ্ছে এই নীল কালারের মার্ক। দেখতে পাচ্ছি এই দুটার ভিতরে একটা ফাইনাইট ডিস্টেন্স আছে এবং এটাকে বলবো আমরা ইসেন্ট্রিসিটি, এবং এটার যে ভ্যালুটা সেটা আমরা ই বলবো। এবং থ্রু আউট দ্য কলাম আমাদের এই ভ্যালুটা ই থাকবে, এটা চেঞ্জ হবে না, কারণ এই দুটা লাইন পরস্পর প্যারালাল। বোথ লাইন, এই লাইন এবং এই লাইন, এরা হচ্ছে প্যারালাল। সো এভাবে যদি আমাদের লোড অ্যাপ্লাই করা হয় তাহলে কি সিচুয়েশন ক্রিয়েট হতে পারে? অবশ্যই আমাদের যেহেতু এটা নিউট্রাল সারফেস, এই নিউট্রাল সারফেস এটা ইলাস্টিক কার্ভ হিসেবে কাজ করবে যখন আমরা লোডটা অ্যাপ্লাই করব। দেন হচ্ছে আমাদের ইলাস্টিক কার্ভটা অবশ্যই একটা কনকেভ শেপ টাইপ নেবে। যদি একটু দেখায়, অনেকটা এভাবে কনকেভ শেপ নেবে, কনভেক্স শেপ নেবে, আপওয়ার্ড ডিরেকশনে উঠে যাবে ইলাস্টিক কার্ভটা। এবং আমাদের এটার নিচের যে পোর্শনটা আছে এটা সামান্য এরকম বেঁকায় আসবে। বাকি অংশটা আগের মতো অ্যাজ ইউজুয়াল থাকবে, এটা এখানে কোনো চেঞ্জ আসবে না। আর উপরের পোর্শনটা এরকম সোজা থ্রুআউট দ্য ফাইবার এরকম থাকবে। সো আমাদের মেন অ্যানালাইসিস হবে এই যে ইলাস্টিক কার্ভ এটা, এবং ইলাস্টিক কার্ভটা লোড অ্যাপ্লাইয়ের আগে যেরকম ছিল নিউট্রাল সারফেসটা এইটা, এবং হচ্ছে আমাদের যে লোড লাইনটা আছে এই তিনটা লাইন নিয়ে হচ্ছে আমরা কনসার্ন থাকবো থ্রু আউট দ্য আমাদের ডিসকাশনে। ওকে, সো আমরা নিচের যে ভিউটা আছে এটা নিয়ে একটু অ্যানালাইসিস করি। এখানে আমরা নতুন কোনো ভিউ আনিনি, আমরা জাস্ট যে লোড লাইনটা আছে আমাদের ইটা যে লাইন বরাবর আমরা অ্যাপ্লাই করছিলাম সেই লাইনটাকে নিয়েছি। এটা হচ্ছে সেই লাইনটা, এই বরাবর হচ্ছে পি অ্যাপ্লাই করা হচ্ছে কম্প্রেশন। এটা আমাদের হচ্ছে নিউট্রাল সারফেস ছিল লোড অ্যাপ্লাই করার আগে, এটা স্ট্রেট সোজা ছিল, বাট লোড অ্যাপ্লাই করার পরে ইলাস্টিক কার্ভ হয়ে গেছে এবং কার্ভটা
কনকেভ শেপ ধারণ করছে। ওকে, সো এটা আগের মতো এখানে এটুক ডিস্টেন্স হচ্ছে আমাদের ইসেন্ট্রিসিটি ই হিসেবে কাজ করবে, এদিকে ওয়াই অ্যাক্সিস, এদিকে হচ্ছে এক্স অ্যাক্সিস। ওকে, সো এখন আমরা যেটা করব, আমাদের যে ইলাস্টিক কার্ভটা আছে এটার উপর আমরা একটা পয়েন্ট নিব। সাপোজ হচ্ছে আমাদের পয়েন্টটা হচ্ছে এখানে, আমরা পয়েন্টটাকে যদি এক্স আর ওয়াই বলি, তাহলে দ্যাটস মিন এখান থেকে এই যে ডিস্টেন্স একটু হচ্ছে আমাদের ওয়াই, এখান থেকে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স হিসেবে কাজ করবে। তো আমরা এই লাইন বরাবর হচ্ছে আমরা একটা সেকশন নেব। সেকশনাল যে ভিউটা আমরা এটা নিচে দেখাইছি, এদিক বরাবর ওয়াই, এদিক বরাবর এক্স, এখানেও শুধু আমরা লোড লাইন আর আমাদের যে নিউট্রাল সারফেসটা এটা, এবং নিউট্রাল সারফেসটা পরবর্তীতে লোড অ্যাপ্লাই করার পর ইলাস্টিক কার্ভ হয়ে কনকেভ শেপ দিয়েছে সেটা দেখানো হয়েছে এখানে ছবিতে। সো এখানে যেহেতু আমরা এখানে পোর্শন করছি এবং এটা স্ট্যাটিকভাবে ইকুয়ালিব্রিয়ামে ছিল, সো সেকশন করার পরও এটা স্ট্যাটিকভাবে অবশ্যই ইকুয়ালিব্রিয়ামে থাকবে। দ্যাটস মিন আমরা যে লোডটা পিটা, এটা যদি এখানে থাকে এখানেও অবশ্যই সেম ভ্যালুর একটা পি থাকবে, যেটাই হচ্ছে আমাদের স্ট্রেস তৈরি করবে। তো এটা হচ্ছে ইন্টারনাল ফোর্স অ্যাপ্লাই হবে, এবং এই ফোর্সের কারণে আমাদের এখানে অবশ্যই একটা মুভমেন্ট তৈরি হবে, এবং মুভমেন্টটা হচ্ছে অবশ্যই এই ডিরেকশনে হবে, অর্থাৎ ক্লকওয়াইজ ডিরেকশনে। এবং মুভমেন্টের যে ভ্যালু হবে সেটা আমরা বলতে পারি m ইকুয়ালস টু পি ইন্টু ওয়াই, কারণ দুইটা ফোর্সই সমান, মানে এখানে একটা কাপল ক্রিয়েট হচ্ছে, এবং এদের মধ্যবর্তী যে ভার্টিক্যাল ডিস্টেন্স সেটা হচ্ছে আমরা যে পয়েন্টে সেকশন করছিলাম এক্স কমা ওয়াই পয়েন্টে, সেই পয়েন্টের যে ওয়াই কোঅর্ডিনেটটা আছে তার সমান। এবং এটা নেগেটিভ হবে, কারণ আমরা জানি ইলাস্টিক কার্ভ যদি কনভেক্স হয় সেক্ষেত্রে মোমেন্ট অলওয়েজ নেগেটিভ, আর ইলাস্টিক কার্ভ যদি কনকেভ হয় সেক্ষেত্রে মোমেন্ট অলওয়েজ পজিটিভ হয়। এখানে কনভেক্স হয়েছে, সো আমাদের মোমেন্টটা হবে মাইনাস পি ওয়াই। সো এখন আমরা ইলাস্টিক কার্ভের যে বিভিন্ন পয়েন্ট, সকল পয়েন্ট আমরা বুঝতেই পারতেছি যে এগুলোকে যদি আমরা ওয়াই দিয়ে এক্সপ্রেস করি, অবশ্যই ওয়াই দিয়ে এক্সপ্রেস করব, তাহলে সেটা এক্স এর সাথে ভ্যারি করতেছে থ্রু আউট দ্য লেন্থ। আমরা যদি কলামের লেন্থটা ধরি, কলামটাকে আসলে আমরা সোয়াই চিন্তা করছি, কলামকে আমরা সবসময় ভার্টিক্যাল চিন্তা করি, বাট এখানে আমাদের অ্যানালাইসিসটা করব বিম অ্যানালাইসিস, তো এই কারণে কলামটাকে বিম অ্যানালাইসিস করবো বলে সোয়াই চিন্তা করছি, তাহলে এটা আমাদের ইজি হবে টু আন্ডারস্ট্যান্ড। সো এটা হচ্ছে আমাদের কলামের এন্ড। আমরা ধরে নিচ্ছি কলামটা হিঞ্জড এন্ড আছে, বোথ এন্ড হিঞ্জড, অর্থাৎ এর যে ফ্রি লেন্থ এটাই হচ্ছে এর ইকুইভ্যালেন্ট লেন্থ হিসেবে কাজ করবে। ওকে, সো এখন আমরা যদি এই ইলাস্টিক লাইনের ইকুয়েশন পাইতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের বিম ডিফ্লেকশনের যে ইকুয়েশন ই আই ইন্টু হচ্ছে টি স্কোয়ার ওয়াই টি এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে মোমেন্ট, এটা ইউজ করতে হবে। সো এখান থেকে আমরা যেটা পাই ই আই টি স্কোয়ার ওয়াই টি এক্স স্কোয়ার মাইনাস এম, আর আমরা জানি এম মানে হচ্ছে প্লাস পি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 0। সো এখন আমরা যেটা করব, ইআই এটা হচ্ছে আমাদের ইলাস্টিক মডুলাস, আর আইটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়ার সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া অ্যাবাউট যে এক্সিসের সাপেক্ষে আমাদের কলামটা বাকেল করতেছে। এখানে যেহেতু কলাম আমরা বেন্ড বলবো না, রেদার আমরা বলবো বাকেল, কলামে বাকেল হয় আর আমাদের বিমে হচ্ছে বেন্ড হয়। সো আমরা ইআই দিয়ে হচ্ছে থ্রু আউটটা ভাগ করে দেব। সো আমরা যেটা পাই ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ই বাই ই আই ওয়াই। সো এই ই বাই ই আই কে আমাদের ইজি করার জন্য আমরা এটাকে ল্যামডা স্কোয়ার ধরবো, ইকুয়ালস টু 0। সো এখান থেকে আমরা এটা জেনারেল যে সলিউশন, এটা আমরা আমাদের মেইনলি ম্যাথমেটিক্যাল কোনো ফোকাস নেই, আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফোকাস থেকে হচ্ছে এটা অ্যানালাইসিস করব। সো আমাদের সলিউশনটা হয় যেটা, সেটা হচ্ছে a cos lambda x plus b sin lambda x। তো এখান থেকে আমার a আর b এর ভ্যালুটা বের করতে হবে, কারণ এরা হচ্ছে কনস্ট্যান্ট, এবং বুঝতেই পারতেছি আমাদের y টা হচ্ছে একটা x এর ফাংশন হিসেবে কাজ করতেছে। আর ল্যামডা কিন্তু এখানে এই যে আমরা লিখে রাখছি থ্রু আউট দ্য আমরা যেখানে ল্যামডা মিন করব সেটা হচ্ছে এটার ভ্যালু।
ওকে, এটা এ আর বি এর ভ্যালু বের করার জন্য আমরা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করব। সো প্রথম যে বাউন্ডারি কন্ডিশন সেটা হচ্ছে, যদি আমরা একটু দেখি, আমরা কলামের যখন লেন্থ 0 ছিল অর্থাৎ এই পয়েন্টে, আমরা এই পয়েন্টে কিন্তু আমাদের ইলাস্টিক কার্ভের পয়েন্টটা হচ্ছে এখানে। সো এক্স জিরোতে আমাদের ওয়াই হচ্ছে কিন্তু ই এর সমান। আবার ঠিক একইভাবে এক্স ইকুয়ালস টু এল এও, এক্স যখন এল হবে, এল এর ভ্যালু হবে, তখন কিন্তু আমাদের ওয়াই এর যে ভ্যালুটা অর্থাৎ ইলাস্টিক কার্ভের এই পয়েন্টটা, আমরা ইলাস্টিক কার্ভের ইকুয়েশন বের করছি, এটা একটু খেয়াল রাখতে হবে। আমরা এই লাইনেরও কোনো ইকুয়েশন না, এগুলোরও কোনো ইকুয়েশন না। ওকে, সো এটা তো লোড লাইন আর এটা হচ্ছে নিউট্রাল সারফেস, আর আমাদের সব ডিফ্লেকশন হিসাব করা হবে নিউট্রাল সারফেস থেকে। সাপোজ যদি আমরা বলি এই পয়েন্টের ডিফ্লেকশন, সো এটা হচ্ছে এখান থেকে হিসাব করা হবে, নট এখান থেকে হিসাব করা হয় না, সবসময় নিউট্রাল সারফেস থেকে হিসাব করা হয়। যাই হোক, সো আমাদের এক্স ইকুয়ালস টু এল এ ওয়াই এর ভ্যালু হবে ই। সো দুইটা বাউন্ডারি কন্ডিশন, একটা এক্স ইকুয়ালস টু জিরোতে আমাদের ওয়াই হচ্ছে ই, যেটা হচ্ছে আমাদের ইসেন্ট্রিক ডিস্টেন্স বা ইসেন্ট্রিসিটি। আচ্ছা, যাই হোক, এইটা যদি বসাই তাহলে আমরা এর ভ্যালু পাই ই। আর আমরা বাউন্ডারি কন্ডিশন, সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন যদি অ্যাপ্লাই করি, অর্থাৎ এক্স ইকুয়ালস টু এল এ আমাদের ওয়াই হচ্ছে এখানেও ই, সো তাহলে আমরা বি এর ভ্যালু পেয়ে যাই। সো বি এর ভ্যালু যেটা, সেটা হচ্ছে দাঁড়ায় ই ট্যান ল্যামডা এল বাই 2। সো এই দুইটা যদি ভ্যালু আমরা আমাদের এই ইকুয়েশনে বসাই দিই, তাহলে আমরা ওয়াই এর মেইন ইকুয়েশনটা পেয়ে যাই, এবং সেটা দাঁড়ায় হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ই cos lambda x plus tan lambda l divided by 2 sin lambda x। সো এটাই হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন। এখন আমরা কিছু অ্যানালাইসিসে যাব, আমাদের এই ইকুয়েশনও কিছু অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস, ওকে, ফার্স্ট অ্যানালাইসিস যেটা আমরা যাব সেটা হচ্ছে আমরা বুঝতে পারতেছি আমাদের মিড স্প্যানে, অর্থাৎ আমাদের যে কলামটা আছে, আমরা যদি এগুলো একটু মুছে দিই এখন, তাহলে আমাদের অ্যানালাইসিসটা বোঝাটা একটু সহজ হবে। শুধু আমরা বলে দিই এটুকে ডিস্টেন্স সবসময় ই হবে, সব জায়গায় ই, ইসেন্ট্রিসিটি ই, আর বাকি আমাদের এগুলো না থাকলে হবে, লেন্থটা থাকলেই হবে শুধু। সো আমাদের যে মিড স্প্যান আছে, মিড স্প্যান ঠিক হচ্ছে এল বাই 2 ডিস্টেন্সে, অর্থাৎ এক্স এর ভ্যালু এখান থেকে, এক্স এর ভ্যালু হচ্ছে এল বাই 2, এটা হচ্ছে মিড স্প্যান। এখানে আমাদের কিন্তু ডিফ্লেকশন দ্যাটস মিন হচ্ছে এই পয়েন্ট টু এই পয়েন্টের ডিস্টেন্স খেয়াল রাখতে হবে। ডিফ্লেকশন অলওয়েজ হিসাব করা হয় নিউট্রাল সারফেস থেকে। সো এটা হচ্ছে ডেল ম্যাক্স এখানে হবে। সো এখানে কিন্তু আমরা তাহলে বলতে পারি ওয়াই ম্যাক্সটাও এখানেই পাবো, কারণ বাকি সকল পয়েন্টের জন্য, এই পয়েন্টের জন্য ই যতটুকু, এই পয়েন্টের জন্য ই একইটুকু। সো ডিফারেন্ট হচ্ছে ডিফ্লেকশন। তো এখানে যে ডেল ম্যাক্স পাই, এখানে ওয়াই ম্যাক্স পাবো। সো আমরা ওয়াই ম্যাক্সটা কোথায় পাচ্ছি, এটা যদি একটু অ্যানালাইসিস করি, সো আমরা বুঝতে পারতেছি ওয়াই ম্যাক্স হচ্ছে এক্স ইকুয়ালস টু এল বাই 2 তে হবে। এল বাই 2 তে আমরা ওয়াই ম্যাক্স পাচ্ছি, ম্যাক্স ইকুয়ালস টু হচ্ছে, আমরা যদি ভ্যালু বসাই cos lambda l by 2 প্লাস tan আগের থেকে lambda l by 2 ইন্টু হচ্ছে sin, এখানেও আমরা lambda l by 2, তো তার মানে হচ্ছে তিন জায়গায় আমরা কিন্তু থিটা একই পাচ্ছি। সো এখানে মানে হচ্ছে আমরা ত্রিকোণমিতি যদি অ্যাপ্লাই করি, তাহলে খুব সহজেই একটা সলিউশন নিয়ে আসতে পারি। সেই সলিউশনটা হচ্ছে e equals to sec lambda l by 2। সো এটাই হচ্ছে আমাদের ওয়াই ম্যাক্স। ওয়াই ম্যাক্স মিন হচ্ছে আমাদের ডেল ম্যাক্স, যেটা বলে আসছে আগে, প্লাস হচ্ছে ই। সো আমাদের ডেল ম্যাক্স যেটা দাঁড়াবে সেটা হচ্ছে মাইনাস ই কমন যদি নেই, তাহলে আমাদের দাঁড়ায় সেক ল্যামডা এল ডিভাইডেড বাই 2 মাইনাস হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের ডেল ম্যাক্সের ইকুয়েশন, এটা আমাদের লাগতে পারে বিভিন্ন সময় ম্যাথে। আর ল্যামডার ভ্যালু তো আমরা আগে থেকে বলে আসছি, স্কোয়ার হচ্ছে ইআই। সো এখন আমরা হচ্ছে মিড স্প্যানের ডিফ্লেকশন সাথে লোডের একটা ইকুয়েশন একটা গ্রাফ আঁকবো। সো এটার জন্য আমরা এখানে ল্যামডার ভ্যালুটা বসাই দিব। সো এল বাই 2 থাকবে রুট ওভার, আমাদের এখানে যেহেতু ল্যামডার ভ্যালুটা বসাই দিব পি বাই ই আই মাইনাস 1। ওকে, সো এটা হচ্ছে ল্যামডা ম্যাক্স। সো একটু খেয়াল করি, এই যে এটার ভ্যালুটা, এটা রেডিয়ানে থাকবে অবশ্যই। এটার ভ্যালুটা অর্থাৎ এল বাই 2 রুট ওভার পি ই আই, আমরা থ্রুআউট কলামে আমাদের এল চেঞ্জ হবে না, 2 চেঞ্জ হবে না, ই চেঞ্জ হবে না, আই চেঞ্জ হবে না। আমরা শুধু লোডটা যদি চেঞ্জ করি, তাহলে এটার ভ্যালু একসময় পাই বাই 2 হয়ে যেতে পারে।
সো এটা ভ্যালু যখন π/2 হয়ে যাবে আমাদের sec থিটা মানে sec কমপ্লিটলি এটার ভ্যালুটা ইনফাইনাইট হয়ে যাবে, সো তখন ডেল ম্যাক্সটাও ইনফাইনাইট হয়ে যাবে। সো আমরা এখন যদি একটা কার্ভ আঁকি, একটা গ্রাফ প্লট করি, এই আমাদের মিড স্প্যানের ডিফ্লেকশন আর হচ্ছে এই বরাবর যদি লোড অ্যাপ্লাই করি, তাহলে দেখা যাবে লোডের একটা ক্রিটিক্যাল ভ্যালুর জন্য, যে ভ্যালুর জন্য অর্থাৎ লোডের সেই ক্রিটিক্যাল ভ্যালু যখন আমাদের টোটাল এটার ভ্যালুটা হয়ে যাবে π/2, সেটা সেই লোডের ভ্যালুটাকে আমরা ক্রিটিক্যাল ভ্যালু বলতেছি। এরপরে কিন্তু আমাদের ডিফ্লেকশন ইনফাইনাইট হয়ে যাবে, অর্থাৎ এরপর লোড না বাড়াইলেও ডিফ্লেকশন বাড়তেই থাকবে। ওকে, লোড না বাড়াইলেও আমাদের ডিফ্লেকশন বাড়বে। সো এই পয়েন্টে আমাদের যে কার্ভটা পাচ্ছি, তাহলে আমাদের যে কার্ভটা হবে এখানে যে আমাদের দেখা যাবে কার্ভটা এরকম হয়ে যাবে, অর্থাৎ আমরা লোড না বাড়াইলেও আমাদের ডিফ্লেকশনটা খুব দ্রুত বাড়বে, একেবারে খুব বেশি ধরনের ডিফ্লেকশন পাওয়া যাবে যখন আমাদের ক্রিটিক্যাল টাইপের লোডটা অ্যাপ্লাই করবে। সো এটা গেল। এখন আমাদের যদি এখান থেকে এর ভ্যালুটা ছোট হয়, সো এর ভ্যালু ছোট হওয়া মানে কিন্তু আমাদের আগের অ্যানালাইসিসগুলো চলে যাবে, হয় ইউলার কলামে পড়বে, না হয় ইন্টারমিডিয়েট কলামে পড়বে, ডিপেন্ডিং অন সিলিন্ডারনেস রেশিও। সো আমাদের এখানে যদি এর ভ্যালুটা খুবই ছোট হয়, মানে টেন্স টু 0 হয়, তাহলে আমরা কিন্তু আমাদের এই টোটাল এটার ভ্যালুটা টেন্স টু ইনফাইনাইটের কাছাকাছি হইতে হবে, অর্থাৎ সেক যেটা আছে L/2 √PEI, এটার ভ্যালু টেন্স টু হইতে হবে ইনফাইনাইট, দ্যাটস মিন এটার ভ্যালু হবে π/2। এটা আমরা লিখতে পারি। সো L/2 √PEI ইকুয়ালস টু হচ্ছে π/2। সো এখান থেকে কাটা, সো এটা থেকে আমরা যেটা পাই P ইকুয়ালস টু π² বাই হচ্ছে L²। সো এটাই ছিল কিন্তু ইউলারের ক্রিটিক্যাল লোডের ফর্মুলাটা। এটা হচ্ছে হিঞ্জড এন্ডের জন্য। আমরা যদি এখানে এল এর জায়গায় এলই বসাই, তাহলে হচ্ছে যে কোনো এন্ড কন্ডিশনের জন্য আমাদের সূত্রটা পুরো হয়ে যাবে। ওকে, সো এটা কিন্তু এখানে ই যখন টেন্স টু 0 হবে, তখন কিন্তু আর এটা ইসেন্ট্রিক্যালি লোডেড কলাম হবে না, সো সেক্ষেত্রে এটা ইউলার কলামের ফর্মুলায় চলে আসছে। ওকে, সো দেন এরপরে আমাদের যে বিষয়টা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের মোমেন্ট ম্যাক্সিমাম কোন জায়গায় হয় এটা নিয়ে একটু কাজ করতে হবে। মোমেন্টটা ম্যাক্সিমাম কত হয় সেটা একটু কাজ করবো আমরা। মোমেন্ট ম্যাক্স আমরা বুঝতেই পারতেছি মোমেন্টটা ম্যাক্সিমাম হবে যখন ওয়াই ম্যাক্স হবে, কারণ আমাদের পিটা যদি আমরা ফিক্সড রাখি, এই পিটা যদি ফিক্সড রাখি তাহলে এটার মধ্যবর্তী ডিস্টেন্স ম্যাক্সিমাম হয় মিড স্প্যানে, এখানে ওয়াই ম্যাক্স ডিস্টেন্স হবে এই দুইটা পি এর মধ্যে, এটা কাপল, তো ডিস্টেন্সটা ম্যাক্সিমাম হবে মিড স্প্যানে। সো এখানে আমাদের যদি আমরা অ্যাপ্লাই করি লোড পি আর হচ্ছে ওয়াই ম্যাক্স এর ভ্যালু আমরা জানি পি ই সেক, আমরা ইন টার্মস অফ ল্যামডায় রাখি, আমরা এখানে ল্যামডার ভ্যালুটা বলেও দিতে পারি। ল্যামডার ভ্যালু যদি বলে দিই তাহলে সেক্ষেত্রে সূত্রটা হয়ে যাবে এরকম L/2 √P/EI। সো এবার আমরা হচ্ছে আমাদের লাস্ট এবং সবচেয়ে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, আর সেটা হচ্ছে যখন আমাদের এরকমভাবে লোডটা অ্যাপ্লাই করা হচ্ছে, এটা হচ্ছে আমাদের লোড লাইন, এটা হচ্ছে আমাদের ইসেন্ট্রিসিটি, এখানে কিন্তু আমাদের কম্প্রেশন হচ্ছে। সো আমাদের দুইটা ক্রিটিক্যাল পয়েন্ট থাকবে, একটা হচ্ছে এই পয়েন্ট আর একটা হচ্ছে এই পয়েন্ট। এই পয়েন্টটা মোস্ট ক্রিটিক্যাল হবে না, কারণ হবে না কেন, কারণ এখানে আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে নিউট্রাল ফাইবার আমাদের, বা নিউট্রাল অ্যাক্সিস বলতে পারি। সো এটার কোনো টেনশনও হচ্ছে না, এটার কোনো কম্প্রেশনও হয় না, এটার কোনো ইলংগেশনও হয় না, এটার কোনো কম্প্রেশনও হয় না। এই পয়েন্টটা যদি চিন্তা করি তাহলে এখানে কিন্তু বেন্ডিং যে স্ট্রেসটা কাজ করতেছে এটা কিন্তু টেনসাইল। ওকে, আর আমাদের কিন্তু এখানে আরেকটা স্ট্রেস যেটা হচ্ছে ডাইরেক্ট স্ট্রেস, যেটা এই পি এর কারণে ক্রিয়েট হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে কিন্তু কম্প্রেশন।
কম্প্রেসিভ স্ট্রেস। সো টেনসাইল এবং কম্প্রেসিভ অপোজিট, সো একজন আরেকজনকে মিনিমাইজ করে দিবে। কিন্তু এই পয়েন্টের ক্ষেত্রে যদি চিন্তা করি, এখানে কিন্তু আমার কম্প্রেশন হয়েছে, আমার এই কার্ভটা কিন্তু আগে যে যতটুকু দৈর্ঘ্য ছিল তার থেকে দৈর্ঘ্য কমে গেছে। এই কার্ভের আগে দৈর্ঘ্য ছিল এতখানি, এখন দৈর্ঘ্য কিন্তু অনেকখানি কমে গেছে। তো এখানে যে বেন্ডিং এর কারণে যে স্ট্রেসটা হবে সেটাও কিন্তু কম্প্রেসিভ স্ট্রেস হবে। সাথে আবার আমাদের আগের থেকে বাইরের থেকে তো ডাইরেক্ট কম্প্রেশন আসেই। ডাইরেক্ট কম্প্রেশন এই পয়েন্টের জন্য যা এই পয়েন্টের জন্য একই হবে, সব পয়েন্টের জন্য একই ডাইরেক্ট কম্প্রেশন। জাস্ট ফ্লেক্সার যে স্ট্রেসটা অর্থাৎ সেটা হচ্ছে ভ্যারি করবে, পয়েন্ট টু সেকশনও পয়েন্ট ভ্যারি করে, আবার সেকশনের বিভিন্ন পয়েন্টও ভ্যারি করবে। যেমন এখানে হচ্ছে আমার বেন্ডিং স্ট্রেসটা 0 হবে, নিউট্রাল সারফেসে অলওয়েজ 0 হয়, বা আমাদের ইলাস্টিক লাইনে অলওয়েজ 0 হয়। ওকে, সো এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট। সো এখানে আমাদের দুইটা স্ট্রেস কাজ করবে, কম্প্রেসিভ। তো আমরা টোটাল যে কম্প্রেশনটা পাবো, সো সিগমা সি যদি বলি, এটা হচ্ছে দুইটা কারণে হবে। একটা হচ্ছে পি বাই এ, এটা হচ্ছে আমাদের এই এরিয়াটা। আর আমাদের একটু যদি বলি এখানে, হ্যাঁ, পি বাই এ প্লাস হচ্ছে আমাদের ফ্লেক্সার স্ট্রেস যেটা হবে এম সি ওভার আই। একটু খেয়াল রাখতে হবে আইটা কোন অ্যাক্সিসের সাপেক্ষে, যেহেতু আইটা সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া, এটা অবশ্যই হইতে পারে এই এক্সিসের সাপেক্ষে, হইতে পারে এই এক্সিসের সাপেক্ষে, হইতে পারে। আমরা এখানে দেখে বুঝতে পারতেছি এটা হচ্ছে এই এক্সিসের সাপেক্ষে হচ্ছে। সো এই এক্সিসের সাপেক্ষে আমরা আইটা নির্ণয় করছি, আর এরিয়াটা হচ্ছে এই ক্রস সেকশনাল এরিয়াটা, এই এরিয়াটা ক্রস সেকশনাল এরিয়াটা। আর মোমেন্ট, এটা হচ্ছে আমরা মিড স্পেনের মোমেন্টটা নিছি, মিড স্পেনে আমাদের যে মোমেন্টটা হয় বেন্ডিং মোমেন্ট। আর সিটা হচ্ছে আমার যে এক্সিসের সাপেক্ষে আমার বেন্ড হচ্ছে, বা এখানে তো আসলে বেন্ডগুলো ঠিক হবে না, এখানে আসলে পাকেল হচ্ছে যে এক্সিসের সাপেক্ষে, সে এক্সিস থেকে টপ ফাইবারের যে ডিস্টেন্স সেটাই হচ্ছে সি। ওকে, তো এখানে যদি আমরা এটাকে একটু ইজি করি সূত্রটাকে, কারণ আমাদের মোমেন্টের ইকুয়েশনটা যদি একটু ইজি করা হয়, সো পি বাই এ প্লাস আই কে আমরা লিখতে পারি, আই হচ্ছে এরিয়া ইন্টু কে এর হোল স্কয়ার। কেটাও কিন্তু এই এক্সিসের সাপেক্ষে, কেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। সো এ কে এর হোল স্কয়ার, সি আছে, এম মানে হচ্ছে ই, ই সেক ল্যামডা এল ডিভাইডেড বাই 2। সো ই সেক ল্যামডা ডিভাইডেড বাই 2, এবং এখানে পি আছে, একটা ভুল হয়ে মিস হয়ে গেছে। সো আমি যদি পি বাই এ কমন নেই, তো আমরা লিখতে পারি, সো পি এ বাই এ যদি কমন হয়, তাহলে এখানে 1 প্লাস আমরা লিখতে পারি যেটা, সেটা হচ্ছে সিই বাই কে এর হোল স্কয়ার সেক। ওকে, সেক হচ্ছে আমরা লিখতে পারি, আমরা যদি ল্যামডার ভ্যালুটা বসাই দিই তাহলে বেটার হবে, এল বাই 2 রুট ওভার ল্যামডার ভ্যালুটা হচ্ছে ই বাই ই আই, এটা লেখা যায়। আর এখানে ইকুয়েশনে এই জিনিসটাকে বলা হয় ইসেন্ট্রিসিটি রেশিও। দিস ইজ ইসেন্ট্রিসিটি রেশিও, ইসেন্ট্রিসিটি রেশিও। ইসেন্ট্রিসিটি রেশিও, যেটা মাঝে মাঝে আমাদের বের করতে বলে। ওকে, সো আমাদের এই যে কম্প্রেসিভ স্ট্রেস, এই কম্প্রেসিভ স্ট্রেসটা এখন আমরা যদি লিখি, এটার কম্প্রেসিভ স্ট্রেসটা মানে ফেইলিউর যদি চিন্তা করি, যদি আমাদের ম্যাটেরিয়ালটা ডাকটাইল হয় তাহলে ফেইলিউরটা অবশ্যই আমাদের নিতে হবে এসওয়াইসি। আর আমরা খুব ভালো করে জানি যে ডাকটাইলের ক্ষেত্রে কিন্তু এসওয়াইসি আর ইকুয়ালস টু এসওয়াইটি সেমই হয়। তো এখানে আমরা এসওয়াই লিখবো, এটাই বেটার। সো এটা যদি যখন আমরা লিখবো তখন আমাদের পিটাকে লিখবো পি ক্রিটিক্যাল বাই এ ইকুয়ালস টু আমরা লিখতে পারি এস ওয়াই, এটা হচ্ছে ইল্ডিং কন্ডিশনে অথবা ফেইলিউর কন্ডিশন, 1 প্লাস সিই বাই হচ্ছে কে স্কয়ার ইন্টু হচ্ছে সেক এল বাই 2 রুট ওভার পি ই আই। এটা এখন আমরা যদি একটু গ্রাফে প্লট করি ইকুয়েশনটা, তাহলে আমরা এখানে একটা ইকুয়েশন প্লট করব। ওকে, প্রথমে যদি আমাদের ইসেন্ট্রিসিটি, এটা একটা ইম্পর্টেন্ট, ইসেন্ট্রিসিটি এটা যদি 0 হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে
আমরা যদি এদিকে PCR বসাই বাই এ, আর এদিকে যদি এল বাই কে বসাই, কথা হচ্ছে এল বাই কে ইকুয়েশন থেকে কোন জায়গা থেকে পাওয়া যাবে, এখান থেকে পাওয়া যাবে। আমরা যদি আই কে সরাই দিই, আই মানে হচ্ছে এ কে স্কোয়ার, এ কে স্কোয়ার, এই কে স্কোয়ারকে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে কিন্তু এটা এখানে লেখা যায় এল বাই কে। একটু মনে রাখতে হবে আমরা কিন্তু বোথ এন্ড হিন্স নিয়ে কাজ করছি, যখন আমাদের বোথ এন্ড হিন্স না হবে না তখন কিন্তু এখানে এল লেখা যাবে না, এখানে এলই লিখতে হবে। ওকে, সো এটা এলই লেখাটাই বেটার, তবে আমরা যেহেতু হিন্স নিয়ে করছি সো আমরা এর জন্য এলটা ইউজ করতেছি। সো এই হচ্ছে আমাদের সেই মেইনই। সো হাফটাকে আমরা একটু যদি এখানে ক্লিয়ার করে লিখি তাহলে সবচেয়ে বেটার হবে। রুট ওভার এখানে 0.5 এল বাই কে। ওকে, সো এটার সাথে এটার সম্পর্ক দেখানো হচ্ছে। যদি আমাদের এই সি এর ভ্যালু 0 হয় তাহলে এটা কমপ্লিটলি ইউলারের যে কার্ভটা ছিল, অর্থাৎ এখানে এস ওয়াই, এটা স্ট্রেট সোজা কিছু দূর ছিল, দেন হচ্ছে এরকম ছিল কার্ভটা, এবং এটা করসপন্ডিং এ যে স্লেন্ডারনেস রেশিও ছিল এটার থেকে বড় যে কোনো স্লেন্ডারনেস রেশিওর কলামই হচ্ছে আমাদের ইউলার কলাম হিসেবে আমরা কাউন্ট করছিলাম, আর ছোটগুলোকে হচ্ছে আমরা ইউলার কলাম হিসেবে কাউন্ট করি নাই। পরবর্তীতে আমরা ইন্টারমিডিয়েট কলাম যখন আসছিল তখন কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে গেছিল। যাই হোক, আমাদের এখানে ইন্টারমিডিয়েটটা বিষয় না, বিষয় হচ্ছে এবার যদি সি এর ভ্যালু আস্তে আস্তে বাড়াতে থাকে সেক্ষেত্রে কার্ভটা এরকম হওয়া শুরু করে। যত বাড়াতে থাকা যাবে তত এই কার্ভ শেপ একই থাকবে, বাট তত নিচে দিকে যাবে। সো এইখানে হচ্ছে আমার ইসেন্ট্রিসিটি রেশিও 0, তাহলে আমরা ইউলারের কার্ভটা পাই। এর পরেরগুলোতে হচ্ছে আস্তে আস্তে এখানে যদি আমরা E1 পাই, এখানে যদি E2 পাই, সো তাহলে E2 অবশ্যই গ্রেটার দেন E1। ওকে, সো এটাই মোটামুটি থিওরিতে ছিল। এবার আমরা একটু ম্যাথ করব। এখান থেকে একটা ম্যাথ আছে, অ্যান্ড ইসেন্ট্রিক্যালি এখানে ই এর ভ্যালু বলে দিয়েছে, আমরা ভ্যালুগুলো আগে সবার আগে নিব। 1 মিলিমিটার লোড পিনড স্টিল কলাম হ্যাজ টু ফুলফিল ফলোইং ডিজাইন ডাটা। আচ্ছা, যাই হোক, এটা বিষয় না, বিষয়টা হচ্ছে এখানে আমাদের যে বিষয়টা, এটা পিনড এন্ড, সো এটা মানে হচ্ছে হিঞ্জড। তাহলে আমাদের এখানে এলটাই হচ্ছে এলই হিসেবে কাজ করবে, এবং সেটা হচ্ছে বলে দিছে এই যে 400 মিলিমিটার। ওকে, আর যে বিষয়টা এখানে লাগবে সেটা হচ্ছে আমাদের আর কি ডাটা দিছে। হ্যাঁ, ক্রস সেকশন ইজ রেক্টেঙ্গুলার। সো রেক্টেঙ্গুলার ক্রস সেকশন, আমরা ক্রস সেকশনটা যদি একটু ক্লিয়ার ভাবে আঁকি, কারণ এখানে খুব ইম্পর্টেন্ট ক্রস সেকশনটা। সো এটা হচ্ছে এইচ, এটার ভ্যালু হচ্ছে 100 মিলিমিটার, আর এটার ভ্যালু হচ্ছে পি, যেটার ভ্যালুটা হচ্ছে 20 মিলিমিটার। আমাদের ম্যাটেরিয়ালটা হচ্ছে AISI 1095 নরমালাইজড। সো এটার SY-টা আমাদের লাগবে। SY-টা আমরা বের করছি, এটা হচ্ছে 500 মেগাপ্যাসকেল। সো আর এখানে আমাদের যে ডাটা আছে, আমাদের লোডটা হচ্ছে যে ইসেন্ট্রিক্যালি লোড যেটা আছে সেটা হচ্ছে 100 কিলো নিউটন। ওকে, ফাইন্ড স্লেন্ডারনেস রেশিও, এখানে স্লেন্ডারনেস রেশিও বের করতে হবে, ইসেন্ট্রিসিটি রেশিও বের করতে হবে, মিড স্প্যান ডিফ্লেকশন বের করতে হবে, স্ট্রেসেস বের করতে হবে, অলসো সেফটি ফ্যাক্টর এগেইনস্ট ইল্ডিং বের করতে হবে। আমরা এই কাজটা করবো না, সেফটি ফ্যাক্টর এগেইনস্ট ইল্ডিং এটা ইজি, এটা আগের টপিকসের সাথে চলে গেছে। ফাইন্ড ক্রিটিক্যাল লোড, যদি ইটা 0 হয় মানে এটা ইউলার কলাম হয়ে যাবে, ক্রিটিক্যাল লোডটা বের করতে বলছে, এটাও আমরা করবো না। আমাদের এটা বাদে যে সকল জিনিস চাইছে সেগুলো আমরা নিব। আমাদের এখানে ইলাস্টিক মডুলার যেটা আছে সেটা হচ্ছে 207 গিগাপ্যাসকেল। এটা সাধারণত স্টিলের 50 থাকে, 207ই কাজ করে। এখন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমার কলামটা বাকেল করবে কোন এক্সিসের সাপেক্ষে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যে এক্সিসের সাপেক্ষে আমার আয়ের ভ্যালুটা ছোট হবে সেই এক্সিসের সাপেক্ষে আমার কলামটা বাকেল করবে। এখানে দুটো এক্সিস সম্ভব, এটাকে আমরা 1 ড্যাশ বলবো, আর এটাকে আমরা 2 ড্যাশ বলবো। আমরা যদি I1 ড্যাশের সাপেক্ষে চিন্তা করি তাহলে আমাদের এটা হচ্ছে 1/12 20 × 100 এর হোল কিউব দাঁড়ায়। আর যদি আমরা আইটা হিসাব করি 2 ড্যাশের সাপেক্ষে, সেক্ষেত্রে আমাদের আসে 12 ×
100 ইন্টু হচ্ছে 20 এর হোল কিউব। দ্যাটস মিন বোঝাই যাচ্ছে যে I22 এর সাপেক্ষে অর্থাৎ এই এক্সিসের সাপেক্ষে আমার কলামটা বাকেল করবে, নট এই এক্সিসের সাপেক্ষে। সো আমাদের এটা মুছে ফেলতে হবে, এবং কোন এক্সিসের সাপেক্ষে বাকেল করবে এটা বোঝাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাহলে আমরা সি নির্ণয় করতে পারবো না। সো এটা হচ্ছে হবে না, আমাদের সবসময় আই মিনিমামটা নিতে হবে, কারণ মিনিমাম যেখানে সেখানেই হচ্ছে দ্রুত ওটা বেন্ডিং এর প্রতি বা আমাদের এখানে বাকেলিং এর প্রতি সেটা দ্রুত তত বেশি সেন্সিটিভ হবে যত কম হবে। সো এটার যে ভ্যালু যেটা আমি আগে থেকে বের করে রাখছি, এটা হচ্ছে 66677 মিলিমিটার টু দি পাওয়ার 4। এইখানে এটা জিনিসটা আসলে কি বোঝাচ্ছে, আমরা যদি আবার একটু ওয়ান অনটা লিখি, আমরা নিচে একটু অ্যানালাইসিসটা করছি, এটা আসলে কি বোঝাচ্ছে। এখানে এটা হচ্ছে আমাদের সেই পি, আর এটা হচ্ছে আমাদের সেই এইচ। ওকে, তো তাহলে আমাদের ওয়ান অন এক্সিস যেটা ছিল এটা ছিল পি এর প্যারালাল। সো এইটা কিন্তু ওয়ান অন এক্সিস, ওয়ান ওয়ান ড্যাশ, আর এটা হচ্ছে আমাদের সেই টু টু ড্যাশ এক্সিস। সো এখানে যে আমাদের বেন্ডিংটা হচ্ছে এটা কিন্তু ওয়ান অন এক্সিসের সাপেক্ষে হচ্ছে, এটা কিন্তু ওয়ান ওয়ান ড্যাশ এক্সিসের সাপেক্ষে হচ্ছে, যেটা কিন্তু আসলে হবে না, কারণ আমরা দেখছি এটার সাপেক্ষে আমরা মিনিমাম আইটা পাই না। আর নিচে যদি আমরা ছবিটা আরেকবার দেখি, নিচে ছবিটা আমরা আরেকটা ভিউ আঁকছি, পি পি। তো এখানেও এটা পি, এই পি আর এই পি ডাইমেনশন কিন্তু মিলানো হয়েছে, এই সেকশনের উপরে কিন্তু লোডটা অ্যাপ্লাই করা হবে। তো এটা একটু ক্লিয়ার থাকতে হবে আইডিয়াটা। আর এইটা হচ্ছে আমাদের এইচ হিসেবে কাজ করতেছে। সো আবারও এটা হচ্ছে আমাদের ওয়ান ওয়ান, আর এটা হচ্ছে আমাদের টু টু ড্যাশ। তো এইখানে যে বেন্ডটা হচ্ছে এটা কিন্তু টু টু ড্যাশ এক্সিসের সাপেক্ষে বেন্ড হচ্ছে, টু টু ড্যাশ এক্সিসের সাপেক্ষে বেন্ড হচ্ছে। সো এটা কিন্তু পিছনের দিকে চলে গেছে সামহাউ। তো এটাই কিন্তু আমাদের হবে আইডিয়া। এবার আমরা একটু ম্যাথে ব্যাক করি, আমাদের যা যা ভ্যালু বের করতে হবে। প্রথমে আমাদের স্লেন্ডারনেস রেশিওটা বের করতে হবে, রেশিও যেটা হচ্ছে আমাদের এল বাই কে। আমাদের এল হচ্ছে 400, আচ্ছা আমাদের কে বের করা হয় নাই, কে বের করা হয় না। আমরা একটু যদি এরিয়াটা বের করি, এটার এরিয়াটা এই যে 20 আর 100 ইউজ করলে আমরা পাই হচ্ছে 2000 মিলিমিটার এর হোল স্কয়ার। আর এটাকে যদি ভাঙাই কে কে স্কয়ার দিয়ে, সেখান থেকে আমরা কে এর যে ভ্যালু পাই সেটা হচ্ছে 5.8 মিলিমিটার। এখান থেকে আমরা 5.8 যদি বসাই দিই তাহলে আমরা পাই 69, এবং এটা হচ্ছে ডাইমেনশনলেস। এবার হচ্ছে ইসেন্ট্রিসিটি রেশিও, তো সিই বাই হচ্ছে আমাদের কে কে মিনিমামের হোল স্কয়ার। তো এখানে যদি আমরা ভ্যালুগুলো আসে, সি ছিল আমাদের 1 মিলিমিটার, ই ছিল আমাদের 1 মিলিমিটার, সিটা কত হবে এটা খুব ইম্পর্টেন্ট, সিটা বুঝি। যেহেতু আমাদের টু টু এক্সিসের সাপেক্ষে পি হচ্ছে, নট ওয়ান অন এক্সিস। সো আমাদের সি যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে একটু, অর্থাৎ হচ্ছে 10 মিলিমিটার, কারণ কমপ্লিটলি হচ্ছে 20 মিলিমিটার, তাহলে অর্ধেক হবে 10। সো 10, আর নিচে হচ্ছে কে 5.8 এর হোল স্কয়ার। সো এখান থেকে যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 0.3 সিটি রেশিও। ডেল মিড অর্থাৎ মিড প্লেনের যে ডিফ্লেকশন, এটা আমরা জানি সেটা হচ্ছে ই, সেটা হচ্ছে ই সেক এল বাই 2 রুট ওভার ই ই আই। আইটা অবশ্যই মিনিমাম হবে -1। সো সবগুলো যদি ভ্যালু আমি এখানে লিখতেছি না, যদি বসানো হয় তাহলে আমরা যে ভ্যালুটা পাই সেটা 0.163। আর আমাদের যে মিড প্লেনে যে কম্প্রেশন স্ট্রেসটা হয়, কম্প্রেসিভ স্ট্রেস, সেটা হবে পি বাই এ ডাইরেক্ট প্লাস হচ্ছে এম সি ওভার আই। ওকে, আইটা অবশ্যই মিনিমাম হবে। তো এখান থেকে আমরা যেটা পাই, এ হচ্ছে আমাদের 2000 যেটা আমরা বের করছি, পিটা হচ্ছে আমাদের 100 কিলো বসে। তো এখান থেকে একটা ভ্যালু বের হবে, এবং এখানে কে মিনিমাম আই মিনিমামটা আমরা বের করে রাখছিলাম 666.7 মিলিমিটার টু দি পাওয়ার 4 ছিল। এমটা হবে হচ্ছে আমাদের লোড, অর্থাৎ 100 টু দি পাওয়ার 3 ইন্টু হচ্ছে ওয়াই ম্যাক্স। আমাদের ওয়াই ম্যাক্স কত এটা জানতে হবে। ওয়াই ম্যাক্সটা হচ্ছে
ইসেন্ট্রিসিটি প্লাস হচ্ছে ডেল ম্যাক্স, যেটা এটা প্লাস 0.163, আর সিটা হচ্ছে 10 মিলিমিটার। তো এটা করলে আমরা যেটা ভ্যালু পাই মেগাপ্যাসকেলে পাবো 7.4 মেগাপ্যাসকেল। সো এটার মাধ্যমে আজকের ডিসকাশন আমরা শেষ করতেছি ইনশাল্লাহ। নেক্সটে আমরা অন্য কোনো টপিকস নিয়ে আবার দেখা হবে। তো আল্লাহ হাফেজ।